টিউটর রাজেশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর সাজেশন নিয়ে। এই পরীক্ষায় পূর্ণমান 40 এবং এর জন্য তোমরা সময় পাবে 90 মিনিট। প্রথমেই যে চ্যাপ্টার থেকে এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে সেই চ্যাপ্টার অর্থাৎ সিলেবাস সম্পর্কে তোমাদের বলবো। প্রথম অধ্যায় ইউরোপ এবং আধুনিক যুগ, দ্বিতীয় অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, তৃতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়নের সাম্রাজ্য। এখানে যে তিনটি অধ্যায় রয়েছে এই তিনটি অধ্যায় থেকে প্রথম অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসে না, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় এই দুটি অধ্যায় থেকেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে প্রশ্ন আসবে। প্রথমে সঠিক উত্তর অর্থাৎ এমসিকিউ প্রশ্নগুলি তোমরা পড়বে। আবার বলি এই প্রসঙ্গে যে এখানে যে এমসিকিউ প্রশ্নগুলি রয়েছে এই এমসিকিউ প্রশ্ন যে শুধুমাত্র এমসিকিউ আকারে আসবে এমন নাও হতে পারে। এখান থেকে প্রশ্ন এসএকিউ হিসাবে আসতে পারে, শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে, শূন্যস্থান আসতে পারে, সত্য মিথ্যা আসতে পারে। তোমাদের মধ্যে কথা এমনভাবে এই প্রশ্নগুলি পড়তে হবে, মুখস্থ করতে হবে, যে কোনো ফরম্যাটে আসুক, যে ফরম্যাটেই আসুক তোমরা এর উত্তর দিতে পারবে। ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন ভলতিয়ার। সম্পত্তি হস্তান্তরজনিত যে কর সেই করের নাম হচ্ছে লত এত ভেন্তি। ফ্রান্সের জাতীয় সংবিধান সভা পরিণত হয়েছিল 1789 খ্রিস্টাব্দে 9 জুলাই। নেপোলিয়নে ইতালিতে গ্র্যান্ড ড্যাসি অফ ওয়ারাস গঠন করেন। ফ্রান্সের জেকোবিন দলের সদস্য ছিলেন টিপু সুলতান। টিলশিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল রাশিয়া ও ফ্রান্সের মধ্যে। ট্রাফালগারের যুদ্ধ, সেই ট্রাফালগারের যুদ্ধে নৌ যুদ্ধে ইংরেজদের সেনাপতি ছিলেন নেলসন। ন্যায্য অধিকারের ভিত্তিতে ফ্রান্সে বুরবো রাজবংশের যে রাজা সিংহাসন পেয়ে পুনরায় বসেছিলেন তিনি হচ্ছেন অষ্টাদশ লুই কসুদ ছিলেন হাঙ্গেরির জাতীয়তাবাদী নেতা। তাহলে নদাগের প্রশ্ন, লুই কসুদ কে ছিলেন? তাহলে হাঙ্গেরির জাতীয়তাবাদী নেতা। এবং ভিয়েনা সম্মেলনের প্রাশিয়ার প্রতিনিধি ছিলেন হচ্ছে তৃতীয় ফ্রেডরিক উইলিয়াম। 11 দাগে আসে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের যিনি রাজা ছিলেন তিনি হচ্ছেন ষোড়শ লুই। সেপ্টেম্বর হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল 1792 খ্রিস্টাব্দে। আসিয়া রেজিম এর কথা অর্থ হচ্ছে পুরাতন সমাজ ব্যবস্থা। দেখো 14 দাগ, ফ্রান্সের যে ধর্মকর সেই ধর্মকর ছিল তাইত। ফ্রান্সের ধর্মকরদের নাম কি ছিল? তাইত। এবং জনগণ হলো রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার উৎস, এই উক্তিটি করেছেন রুশো। টিলজিগের সন্ধি স্বাক্ষরিত হয় 1807 খ্রিস্টাব্দে। কনকার্ডের মাধ্যমে খুশি হয়েছিলেন ফ্রান্সের মানুষ। এবং কনকার্ডের মানে হচ্ছে মীমাংসা চুক্তি। নেপোলিয়ন জন্মগ্রহণ করেছিলেন কার্সিকা দ্বীপে। পোড়ামাটির নীতি অনুসরণ করেছিল হচ্ছে রুশেরা বা রাশিয়ার লোকেরা। উপদ্বীপীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল 1808 খ্রিস্টাব্দে। এই যে 20টি প্রশ্ন, এই 20টি প্রশ্ন থেকে তোমরা আশা করি প্রশ্ন কমন পাবে। এবং এই প্রশ্নগুলি তোমরা খাতায় লেখো, না হলে ভিডিওটি বারবার দেখো। তোমরা এই প্রশ্নগুলির অনেক প্রশ্নই নিজের থেকেই মুখস্থ হয়ে যাবে। পরে প্রশ্নে আসি 2 নম্বরের বা 2 মার্কের প্রশ্ন থাকবে। এখানে 2 মার্কের এখানে
এই প্রশ্ন অর্থাৎ এমসিকিউ না এসে এসএ কিউ সত্য মিথ্যা হিসাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে। এবার আসি অতি সংক্ষিপ্ত প্রশ্নে। দ্য স্পিড অফ লস গ্রন্থের রচয়িতাকে মন্টেস্কু। কাদিদ গ্রন্থের রচয়িতা ছিলেন ভলতেয়ার। কোন গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয়? সোশ্যাল কন্ট্যাক্ট। এই সোশ্যাল কন্ট্যাক্ট গ্রন্থটি রুশোর লেখা সোশ্যাল কন্ট্যাক্ট গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয়। অরিজিন অফ ইনইকুয়ালিটি অর্থাৎ অসাম্যের সূত্রপাত, এই গ্রন্থের রচয়িতাকে রুশো। কাকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়? রুশোকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়। জনগণ হলো রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার উৎস, এটিও বলেছেন ফরাসি দার্শনিক রুশো। প্যাট্রিশিয়ান কারা? প্যাট্রিশিয়ান কাদের? অর্থাৎ ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের যে সমাজ, সেই সমাজে অভিজাত যারা ছিল, সেই অভিজাত যে প্যাট্রিশিয়ান বলা হতো। প্লেবিয়ান কাদের বলা হতো? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্লেবিয়ান কাদের বলা হতো? ফরাসি বিপ্লবের তৃতীয় শ্রেণীর যে মানুষ, সেই মানুষদের বলা হতো প্লেবিয়ান। শাকুলত কাদের বলা হতো? তাহলে ফ্রান্সে খেটে খাওয়া দরিদ্র মানুষদের বলা হতো শাকুলত। কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন? অ্যাডাম স্মিথ। দেখো 11 থেকে দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থের রচয়িতাকে? অ্যাডাম স্মিথ। ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল 1789 খ্রিস্টাব্দে। আমি রাষ্ট্র এই উক্তিটি করেছিলেন কে? ফরাসি সম্রাট লুই চতুর্দশ লুই বলেছিলেন, আই অ্যাম দ্য স্টেট। ফ্রান্সে প্রচলিত যে করগুলি ছিল, সেই করগুলির নাম হচ্ছে টেইলি, ক্যাপিটেশন, ভেন্তিয়াম। এইগুলি ছিল তার প্রত্যক্ষ কর, প্রচলিত প্রত্যক্ষ কর। এবং ফ্রান্সের লবণ করকে গ্যাবেল বলা হতো। খুব ইম্পর্টেন্ট, এবং দেখবে অধিকাংশ স্কুলে এই প্রশ্নটা থাকে যে ফ্রান্সে যে লবণ কর দিতে হতো, সেই লবণ করের নাম কি ছিল? গ্যাবেল। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রানী কে ছিলেন? আতোয়ানেত। রানীর নাম ছিল মারি আতোয়ানেত। ফ্রান্সের যে জাতীয় সভা, সেই জাতীয় সভার নাম কি? স্টেট জেনারেল। ফ্রান্সের জাতীয় সভার নাম হচ্ছে স্টেট জেনারেল। সেপ্টেম্বর হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিলেন কে? তাহলে সেপ্টেম্বর হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিলেন জেকোবিন নেতা জ্যাপাল ম্যারাট। লেতার ফিলোসফিক গ্রন্থের রচয়িতা কে? ম্যাসাইনেট। এখানে একটু ভুল হয়েছে, লেতারদের হয়েছে ভলতেয়ার। লেতার ফিলোসফি গ্রন্থের হচ্ছে ভলতেয়ার। বা ম্যাসাইনেট কি? দেখো ফ্রান্সে অ্যাসাইনেট কি? অ্যাসাইনেট হচ্ছে ফ্রান্সের এক ধরনের কাগজের মুদ্রা। এই যে তোমরা 20টি প্রশ্ন পেলে, এই 20টি প্রশ্ন কিন্তু পরীক্ষায় এর থেকে কমন পাবে। আরও বলি যে তৃতীয় সামেটিক পরীক্ষা থাকবে, সেই তৃতীয় সামেটিক পরীক্ষার প্রশ্ন কিন্তু এর থেকে থাকে। সুতরাং তোমরা এখন থেকে এই প্রশ্নগুলি মুখস্থ করো। এরপরে দেখো 2 নম্বরের প্রশ্ন থাকবে। 2 নম্বরের প্রশ্ন আমি এখানে যে প্রশ্নগুলো তোমাদের সাজেশনে দিয়েছি, এইগুলি মুখস্থ করো, আশা করি কমন পাবে। প্রথম প্রশ্ন, কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন, কেন? 2 দাগের প্রশ্ন দেখো, আশিয়াম রেজিম বলতে কি বোঝায়? শাকুলত কি? দেখো টেনিস কোর্টের শপথ কি? টেনিস কোর্টের শপথ কি? 100 দিবসের রাজত্ব বলতে কি বোঝায়? তারপর দেখো লিজন অফ অনার কি? কোড নেপোলিয়ান। অধিকাংশ স্কুলে এই প্রশ্ন আছে, কোড নেপোলিয়ান কি? বার্লিন ডিগ্রি কি? কনকার্ডাট বা ধর্ম মীমাংসা চুক্তি।
কোনো কার্ড ধর্মনিরপেক্ষ কাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়, কাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়। তাহলে এই যে 10টি প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, এই 10টি প্রশ্ন থেকে কমন পাবে আশা রাখি। এরপরে দেখো 4 নম্বরের প্রশ্ন লিখতে আসে। 4 নম্বরের প্রশ্ন তোমাদের প্রথম সামেটিভ পরীক্ষায় 2টি প্রশ্ন আসবে। এখানে দেখো ফরাসি জনগণদের বাস্তিল দুর্গ টিকা ধরে নাও চলে এসছে, বাস্তিল দুর্গ টিকা বা বাস্তিল দুর্গ কেন পতন হয়েছিল। নেক্সট প্রশ্ন, বাস্তিল দুর্গের পর টেনিস কোর্টের শপথ, টেনিস কোর্টের শপথ এটা 2 নম্বরে আসতে পারে, 4 নম্বরে আসতে পারে। টেনিস কোর্টের শপথ, এখানে যে এইগুলো দেখছো এইগুলো কিন্তু ওকার্স। হ্যাঁ, দেখো নেক্সট প্রশ্ন আমরা আসি। বাস্তিল দুর্গের পতন গেল, বাস্তিল দুর্গের পতনের পর বললাম টেনিস কোর্টের শপথ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন টেনিস কোর্টের শপথ। তারপরে যেটি সাজেশনে গুরুত্বপূর্ণ মনে করেছি সেটি হলো মেটার্নিক ব্যবস্থা। এটিও খুব আসে পরীক্ষায় এবং অধিকাংশ স্কুলেই আসে। মেটার্নিক ব্যবস্থা, মেটার্নিক ব্যবস্থা পরের প্রশ্ন আসি। মেটার্নিক ব্যবস্থার পরে দেখো 8 নম্বরের একটি প্রশ্ন আসে। 8 নম্বরে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ফরাসি বিপ্লবে, এটি বড় তোমরা মানে বই থেকে বা তোমাদের নিজে পাঠ্য বই থেকে ফরাসি বিপ্লবের সামাজিক অর্থনীতি রাজনৈতিক কারণ, সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক কারণ ভালো করে পড়বে। নেক্সট, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা, এটি ধরে নাও তোমরা কমন পাবেই। অর্থাৎ প্রতিটি স্কুলে বা তোমরা যদি দেখো তোমাদের প্রশ্নবিচিত্রা যে বই, সেই প্রশ্নবিচিত্রায় প্রতিটা স্কুলেই কিন্তু এই প্রশ্নটি রয়েছে, দার্শনিকদের ভূমিকা ফরাসি বিপ্লবে। এটি পড়বে। আমি ধীরে ধীরে স্ক্রল করছি যাতে তোমরা লিখে বা স্ক্রিনশট করতে পারো। দেখো তারপরে প্রশ্ন, এই প্রশ্নগুলি ছাড়াও তোমরা 8 নম্বরের প্রশ্নের জন্য যেগুলি গুরুত্বপূর্ণ মনে করেছি, নেপোলিয়ন বোনাপার্টের রাশিয়া আক্রমণ এবং ভিয়েনা কংগ্রেসের সম্মেলনে ভিয়েনা সম্মেলনের নীতিগুলি আলোচনা করো। এই 4টি প্রশ্ন থেকে তোমরা 3টি প্রশ্ন কমন, আবার একটি তো পাবেই, এবং এমন হতে পারে এখান থেকে 3টি প্রশ্নই কমন পেয়ে যেতে পারো। তাহলে তোমাদের কাজ হবে তোমরা এইগুলি মুখস্থ করো, বারবার দেখো বা খাতায় লিখে পড়তে শুরু করো, তাহলে পরীক্ষার আগে কোনো অসুবিধা হবে না। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে, এরকম আরও গুরুত্বপূর্ণ বিষয় ভিডিও পেতে চাও, অতি অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।